আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি কারুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নিরাপত্তার জন্য জনভোগান্তি না করতে এসএসএফকে প্রধান উপদেষ্টার নির্দেশ, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি, জামায়াত এনসিপি পক্ষে মত দিলেও বিপক্ষে বিএনপি। ইরানে সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে তেহরানের হুঁশিয়ারি, মার্কিন শর্ত মানবে না বললেন খামেনি। এবং দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের আয়োজন। এসএসএফ এর প্রধান হিসেবে আপনার উপদেশ, আন্তরিক সহযোগিতা এবং সময়োপযোগী দিক নির্দেশনায় এই বাহিনী সঠিকভাবে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার কারণেই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় বিশেষ এই বাহিনীকে। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে করে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সুসম্পর্ক বজায় রাখা এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আমাদের দেশ বন্যাপ্রবণ, তাই পানি প্রবাহ বন্ধ করে এমন প্রকল্প বাস্তবায়ন করলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইয়ন জং এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করে। বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, প্রকল্প বাস্তবায়নে নদী প্রবাহকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি। জামায়াতে ইসলামী ও
জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রীয় নির্বাহী বিভাগকে দুর্বল করে আরেকটি ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা করার সময় এখন নয়। এনসিসি গঠনে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার তৃতীয় দিনের আলোচনা। প্রধান বিষয় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন। সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। নির্ধারিত আরেকটি বিষয় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হলেও তা সম্পন্ন হয়নি। এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং যিনি বাংলাদেশকে মানেন, মুক্তিযুদ্ধকে মানেন, একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ, তাকেই রাষ্ট্রপতি হিসেবে চাই। আগের দিনের আলোচনা বয়কটের পর তৃতীয় দিন অংশ নিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামী। আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন। তার 100-এরও বেশি দল আমাদের দেশে আছে। তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। জাতীয় নাগরিক পার্টি সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে দলের অবস্থান তুলে ধরে বিরোধিতাকারীদের বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে। যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম, জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। গণফোরাম, সিপিবি সহ বামপন্থী দলগুলো আলোচনার ক্ষেত্রে বৈষম্যের শিকার অভিযোগ করে কিছু সময়ের জন্য ওয়াকআউট করে। বিষয়টিকে গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য হিসেবে দেখছে কমিশন। আমরা দেখেছি দুই একটি দলে একাধিক প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং আমরা এই ব্যাপারে আমি গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। যে আজকের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি, এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী সপ্তাহে আলোচনা করবে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, লন্ডন বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়ায় কারো কারো পছন্দ হয়নি, তাই নারাজ হয়ে মঙ্গলবার একটি দল ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদের কারণে আওয়ামী লীগের অপকর্ম হারিয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেছেন, সবার মতো বিএনপিও আওয়ামী লীগকে বাদ দিয়েছে, তবে যারা ভালো মানুষ তাদের বাদ দেয়া হবে না। রাহুল রায় রিপোর্ট। মূল দলের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনগুলোরও সদস্য সংগ্রহ চলছে। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। বক্তব্যে লন্ডন বৈঠক সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে, সেই সঙ্গে ইউনূস সাহেবকেও একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই, কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা।
সদস্য সংগ্রহ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না, আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করব। এই কথাটা মাথায় রাখতে হবে, একদম সব বাদ দিলে তো চলবে না, আমি একাই সবকিছু করতে পারবো না। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেছেন, সামনে অনেক কাজ রয়েছে, তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সামনে এখন বিরাট কাজ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অপহরণ ও গুমের মামলায় গ্রেপ্তার দেখে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে একাধিক ছাত্র হত্যার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরেক মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও নিজ হাতে গুলি করার ঘটনায় যুবলীগের সাদ্দাম হোসেন মিতুলকে 15 সেপ্টেম্বরে হাজির করতে বলেছেন আদালত। আর জুলাই আন্দোলনকারীদের ড্রোনে খুঁজে চিহ্নিত করার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে 15 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদনের দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুর রহমানের রিপোর্ট। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক সোহেল অন্য মামলায় কারাগারে ছিলেন। পরে অপহরণ ও গুমের মামলায় তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদেশ দেন আদালত। 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। না, এখন পর্যন্ত কমান্ডার সোহাইল একমাত্র আসামি। জুলাই আন্দোলনকারীদের ড্রোনে খুঁজে চিহ্নিত করার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক এবং মিরপুরের ঘটনায় কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেনের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। তৎকালীন এমপি কামাল আহমেদ মজুমদার এবং তৎকালীন ওইখানকার একজন আওয়ামী লীগ নেতা এবং এই দুজন আসামিকে এখন থেকে মিরপুরের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হবে। গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা, সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি, ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। জুলাই গাবতলীর গণহত্যার আসামি অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুল ইসলামের বিরুদ্ধে 15 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন LGRD উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মেয়র করার দাবিতে আন্দোলন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এখন পর্যন্ত যা হয়েছে তা ফৌজদারি অপরাধ। আন্দোলনের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও জানান LGRD উপদেষ্টা। রফিকুল বাশার রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর জন্য অনেক দিন ধরেই আন্দোলন চলছে। উপদেষ্টা জানিয়েছেন, তাকে শপথ পড়ানোর জন্য প্রস্তুতিও নিয়েছিল LGRD মন্ত্রণালয়, কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিষয়টি বিচারাধীন থাকায় শপথ সম্ভব নয় বলে পরামর্শ দেয় আইন মন্ত্রণালয়। যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই, এটা কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের কার্যালয়ে অফিস করেন LGRD উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। সেখানে তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর আন্দোলন হচ্ছে। কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন, আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না। আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি। তো আলোচনার ভিত্তিতেই যখন সব কিছু হচ্ছে, তাহলে এটা কেন নয়, আলোচনার ভিত্তিতেই তো হতে পারত। তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে, আমরা আইন ভঙ্গ করেছি, আমরা আইনের কিছুই বুঝি না বা মূর্খ টুর্খ অনেক কিছু বলতেছে, কিন্তু আদালতের কোনো একটা রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই।
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে জানান উপদেষ্টা। আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম। এখন যেটা হয়েছে, এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে এবং সিটি কর্পোরেশনের আপনারা জানেন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, শঙ্কা তৈরি হয়েছে। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর জন্য আন্দোলন আর নানা ঘটনায় দক্ষিণ সিটি কর্পোরেশনে নাগরিক সেবা প্রায় বন্ধ। ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের। নগরবাসীর কথা চিন্তা করে সমঝোতায় আসা উচিত বলে মন্তব্য করেন এলজিআরডি উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানে সরকারের এমন পরিণতি কেন, সেই প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, শিক্ষার্থী জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের পর আসা অন্তর্বর্তী সরকার গণমানুষের চাওয়াকে প্রাধান্য দিচ্ছে না। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাজেট নিয়ে আলোচনায় সংগঠনের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেট ভুলভ্রান্তিতে ভরা, সংস্কার বিমুখ এবং সাম্যবিরোধী। রিজভিন আওয়াজের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে অবহেলিতরা কি পেয়েছে শিরোনামে আলোচনা। প্রান্তিক মানুষ, শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়। অর্থ উপদেষ্টার সমালোচনা করে আলোচকরা বলেন, বাজেট তৈরিতে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট মিস করেছেন তিনি। আমরা কিন্তু আরো অনেক বেশি সংগঠিতভাবে, সুনির্দিষ্টভাবে চাপ সৃষ্টি করতে পারতাম, ভালোবেসে আন্দোলন করতে পারতাম। মানে যেটা ইংরেজিতে বলে টাফ লাভ। শিশুকে যেরকম ভাবে মা জোর করে স্কুলে পাঠায় এবং সেইটার জন্য চাপ সৃষ্টি করে, আমরা সেটা করতে পারতাম, আমরা সেটা করি নাই। এখন বলা হচ্ছে মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি গতানুগতিক একটা বাজেটই যদি দেন, তাহলে তো পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে তো আমরা ওই বেঞ্চমার্ক থেকে ধরে যে আমরা তাদের উপরে চাপ সৃষ্টি করব, আমরা কিন্তু দুর্বল হয়ে গেলাম। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কর্মরত মানুষের জীবিকার অনিশ্চয়তা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে। গণ অভ্যুত্থানে সরকারও আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছে, অভিযোগ রাজনীতিবিদদের। যে বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা বলেছি, আনফরচুনেটলি এই বাজেটের মাধ্যমে বৈষম্য আরো বাড়বে। যে মেধাভিত্তিক বাংলাদেশের কথা আমরা বলেছি, সেই মেধার মূল্যায়ন আরো কমবে। গণ অভ্যুত্থানের পরে পুরো পরিবর্তনের যে চাওয়াটা, এটা যদি রাজনৈতিক মহল এবং রাষ্ট্রীয় মহলে এটা ছড়িয়ে পড়তো এবং সেটা প্রতিফলন যদি আমরা শুরু থেকে দেখতে পেতাম, তাহলে বাজেটেও সেটা প্রতিফলন করবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা যেন আগের মতো স্বৈরাচারী না হয়, সেজন্য চাপ সৃষ্টির কাজ করে যেতে হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জোর করে চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তাদের অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে হবে। ইসরায়েলে মাঝারি পাল্লার ফাতা 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণের শুরুতে তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইরান কারো চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না। ইসরায়েলি হামলায় ইরান জুড়ে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক খবরে বলা হয়েছে, তেহরানের কাছে মোদাসের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিষয়টি নিশ্চিত করেছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলাকে অবৈধ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জাকিয়া আক্তার, চ্যানেল আই। রং বদলাচ্ছে প্রকৃতি, আর সেই রঙে যোগ হয়েছে বিরল ও বিস্ময়কর প্রাণী গোলাপি হাতি। দেশে প্রথমবারের মতো অতি দুর্লভ এই হাতির শাবকটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। রাঙ্গামাটির বরুণাছড়ির টিলায় দুর্লভ হাতি শাবকটির দেখা পায় দলটি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই সাফল্য বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মনসুর আহমেদকে সঙ্গে নিয়ে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। পাহাড়, জল, সবুজে মোড়ানো এক অপার সৌন্দর্যের নাম রাঙ্গামাটি। পাহাড়ি কণা নামে খ্যাত পার্বত্য এই জেলায় রয়েছে জীববৈচিত্র্যের অসাধারণ মিতালি। রাঙ্গামাটি থেকে প্রায় 1.5 ঘন্টার স্পিডবোট যাত্রা শেষেই বরুণাছড়ি। সম্প্রতি রাঙ্গামাটির বরুণাছড়িতে জন্ম নিয়েছে গোলাপি আভায় মোড়ানো নবজাতক হাতি। চারপাশে পাহাড় আর মাঝখানে বরুণাছড়ি দ্বীপ, আর এই দ্বীপেই বাংলাদেশে প্রথমবারের মতো জন্ম নিয়েছে গোলাপি হাতি। তবে বনাঞ্চল কমে যাওয়ায় প্রকৃতিতে অতি বিপন্ন গোলাপি হাতি। বিশ্বের অতি দুর্লভ এই হাতিটির খোঁজে বরুণাছড়ি গহীন বনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। দুর্গম পাহাড় ও টিলার উঁচু নিচু রাস্তার শত বাধা পেরিয়ে দুঃসাহসিক অভিযান। দীর্ঘ পরিশ্রম আর ধৈর্যের এই অদম্য পথযাত্রায় অবশেষে দেখা মিলে গোলাপি শাবকের। 20 বছর যাবত আমাদের এলাকায় হাতি আসছে, আমি দেখতেছি, কিন্তু এরকম হাতি আমি কখনো দেখি নাই। এখন এটা কেন হলো, এটা নিয়ে আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। আসলে যে কি, আমরা যদি জানতে পারতাম আপনাদের মাধ্যমে বা যারা রিসার্চ করে যদি জানাইতো, আমরা খুব উপকৃত হতাম। হাতির বাচ্চার রং একটু ডিফারেন্ট, কেউ কেউ সাদা বলছে, কেউ কেউ গোলাপি বলছে। আসলে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে সেটি একটু আসলে গবেষণা করার বিষয় আছে, একটু সময় লাগবে কনক্লুশনে পৌঁছতে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই প্রচেষ্টা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসাবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে হাতির গায়ের রং কালচে, কিন্তু কোনো কারণে যদি তার চামড়ায় যে রঞ্জক পদার্থটি তৈরি হয় সেটি যদি কোনো অস্বাভাবিকতার কারণে সেটি তৈরি না হয়, তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে, এবং এই হাতিটির ক্ষেত্রেও তাই হয়েছে। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। হাতির আবাসস্থল সংরক্ষণ করতে হবে এবং স্থানীয় মানুষ যারা, তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সংগঠিত করে হাতি আর মানুষের দ্বন্দ্ব যাতে কমিয়ে আনা যায় সেই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে। দুর্লভ গোলাপি হাতির সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত পদক্ষেপে গুরুত্ব আরোপ প্রকৃতিপ্রেমীদের। আমাদের দেশে হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাদ্যের অভাবে। পাশাপাশি আমাদের যে ধরনের এলাকাগুলোতে এদের বিচরণ ছিল কিংবা আছে, সেখানে কিন্তু এরা অবাধে সেই আগের মতো কিন্তু ঘুরে বেড়াতে পারে না। আমাদের বসতি বেড়ে গেছে মানুষজনের। একে সংরক্ষণ করাটা, যত বেশি আমরা সচেতন হব এ ব্যাপারে এবং আমরা যত বেশি এদের ব্যাপারে কেয়ার নিব, তাহলে কিন্তু এদের সংখ্যাটা বাড়বে। এবং পাশাপাশি এদের যে এই ধরনের বিচরণ ক্ষেত্র, সেই বিচরণ ক্ষেত্রগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ হাতি আছে, সেটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একসময় কিন্তু এরা বিলুপ্ত হয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, তখনই প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নান্দনিক বন্যপ্রাণী গোলাপি হাতির উপস্থিতি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। রাঙ্গামাটি থেকে সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। বাংলাদেশে পোল্ট্রি শিল্পে ভ্যালু চেইন শক্তিশালী করে পোল্ট্রি খাতকে উন্নত, টেকসই ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পোল্ট্রি টেক বাংলাদেশ, নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান রয়্যাল পাস্ট্রি ফার্ম ও লারিভ ইন্টারন্যাশনাল সহায়তায় রাজধানীতে 3 দিনের হ্যাচারি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে অংশ নেয় দেশের বিভিন্ন পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান।
বিস্তারিত তানভীর আশিকের রিপোর্টে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নেদারল্যান্ডস ও বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত পোল্ট্রিটেক বাংলাদেশ প্রকল্পের আওতায় 16 জুন থেকে 18 জুন পর্যন্ত 3 দিনের হ্যাচারি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগ পোল্ট্রি শিল্পের ভ্যালু চেইন শক্তিশালী ও টেকসই করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। টেকনোলজিতে অ্যাডপ্ট করতে হয় তাহলে আমাকে ট্রেনিং লাগবেই, স্কিলটা ডেভেলপ করতে হবে। এবং আমরা জানেন যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজের মধ্যে ঢুকে গিয়েছি, গ্লোবালি টেকনোলজির ফাইটিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে এই ধরনের ট্রেনিং কোনো বিকল্প নেই। আজকে যে ওয়ার্কশপটা হ্যাচারির যারা ওনার্স, হ্যাচারি যারা অপারেটর, যারা টেকনিশিয়ান, তাদের নলেজ এন্ড স্কিল ডেভেলপমেন্টের প্রশ্ন আসতেছে। প্রশিক্ষকরা মনে করেন এই কর্মশালা হ্যাচারি পরিচালনার ক্ষেত্রে পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই কর্মশালা থেকে দক্ষ অভিজ্ঞ হ্যাচারি ম্যানেজারও কিছু না কিছু শিখতে পারবেন, যা তার পোল্ট্রি হ্যাচারি ব্যবস্থাপনায় দারুণ কাজে আসবে। আমরা এখানে হাতে কলমে তাদের প্রশিক্ষণ দিয়েছি, আধুনিক প্রযুক্তি সম্পর্কে বলেছি, আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। প্রযুক্তি নির্ভর, অংশগ্রহণমূলক এবং হাতে কলমে শেখার সুযোগ থাকায় এই কার্যক্রম অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে বাস্তব প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা তো বাইরে থেকে আসছে, দে হ্যাভ বিন ডুইং ইট ফর লং টাইম, সো দে নো ইট বেটার দ্যান আস। সো এই নলেজটা যখন ট্রান্সফার হবে এবং এখানে বাংলাদেশের সমস্ত পোল্ট্রি ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, তারা যখন এটাকে ইমপ্লিমেন্ট করবে, ইট অনলি বেনিফিটস আস। সো ইটস হিউজ, আই উড সে। কর্মশালায় হ্যাচারি ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে। তানভীর আশিক, চ্যানেল আই। ক্রমবর্ধমান দূষণ, খাদ্য নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির খোঁজে শহরের নাগরিকরাও বাসস্থানে ছোট ছোট পরিসরে সবুজের আয়োজন করছেন। ঢাকার বাড়িধারা ডিওএইচএস আবাসিক এলাকাতেও এমন অনেক ছাদ কৃষি উদ্যোগ রয়েছে। তেমনি এক সফল উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাড়িধারা ডিওএইচএস এর 5তলা ভবনের ছাদে 2600 বর্গফুট আয়তন জুড়ে কাকলি চৌধুরী গড়ে তুলেছেন একটি পরিপূর্ণ ছাদ কৃষি। এর সূচনা হয়েছিল 28 বছর আগে তার শাশুড়ি মনিকা বড়ুয়ার হাতে। বর্তমানে পরিকল্পনা ও পরিচর্যায় এটি আরো বিস্তৃত হয়েছে। আমার তো ছোটকাল থেকে খুব আগ্রহ, মানে গাছগাছালির প্রতি, ফুল গাছ, তারপরে ফল ফলাদি গাছের। তারপরে যখন শ্বশুর বাড়িতে এসেও দেখছি যে এখানেও দেখি যে আমার শ্বশুর শাশুড়ি খুব গাছের মানে যত্ন আপনি করে, হ্যাঁ, গাছ নিয়েই থাকে, সারাদিন পরে থাকে, তখন আমারও খুব ভালো লাগতো। আমার আবার ফুল গাছ এত ছিল না, আমার সব ফলের গাছ ছিল। আচ্ছা, তারপর তবে যখন বউয়ের ইচ্ছা, সে অর্ধেক ফুল বাগান করবে, অর্ধেক ফল বাগান করবে। আচ্ছা, বিচিত্র গাছগাছালির মাঝে ভিন্নতা এসছে পার্বত্য এলাকার কিছু গাছগাছালি। এটা হচ্ছে বিউটি বেগুন। বিউটি বেগুন, আচ্ছা। এটাকে আপনার একটু সিদ্ধ করে মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে ভর্তা করে, ধনিয়া পাতা, খুব টেস্টি হয়। পাহাড়িয়া। এই উদ্যোক্তার চাওয়া শহরের প্রতিটি বাড়ি সবুজে ঢেকে যাক, তাতে শহর হয়ে উঠবে আরো নিরাপদ, সুন্দর এবং প্রকৃতি বান্ধব। বিশেষ করে ঢাকার মানুষেরা কিন্তু একটু জায়গা পেল, বারান্দার মধ্যে একটু জায়গা নিয়েও কিন্তু বাগান করে, ছোটখাটো করে, মরিচ লাগাচ্ছে, ফুল গাছ লাগাচ্ছে। এই ছাদ কৃষিটি পরম্পরা, শাশুড়ি থেকে বৌমার হাতে, এবং বৌমার হাতে এসে এটার প্রসারতা, এটার ব্যাপ্তিটা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, তাদেরটি অনুসরণ করে আশেপাশের আরও অনেক ছাদ কৃষি প্রসারিত হচ্ছে, যেটি চাচ্ছি আমরা শহরে, নগরে যারা যেখানে জমি পতিত ফেলে না রেখে একটি গাছ লাগান, ফসল আসবে, আপনাকে রাখবে অনেকটাই মানসিকভাবে প্রশান্তি। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এর মনিকা বড়ুয়া এবং কাকলি চৌধুরীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। ইউএনডিপির মাধ্যমে পরিচালিত নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ব্যালট প্রকল্পে 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া। নির্বাচন ভবনে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলারের সাথে এই সংক্রান্ত চুক্তি সই করেন ঢাকা অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রায়েল। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। ব্যালট প্রকল্পে সহায়তার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, তাদের প্রত্যাশা অন্যরাও সহায়তা দিতে এগিয়ে আসবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের পাশে থাকার কথা জানান অস্ট্রেলিয়ান হাই কমিশনার। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার।
আড়ম্বর আয়োজনে ঢাকায় উদযাপিত হলো ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকার জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক লন্ডন সফর দুই দেশের সম্পর্ক আরও কার্যকর করবে বলেও মনে করেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তার বক্তৃতায় বাংলাদেশের চলমান সংস্কার ও নির্বাচনের সাফল্য কামনা করেন। এবারে নিচলটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ট্যাঙ্ক, মেশিনগান এবং ড্রোন দিয়ে গুলি চালিয়ে কমপক্ষে ৭০ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন অনেকেই। আল জাজিরা এই তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের সড়কে ত্রাণ সংগ্রহকারী জনতার উপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদন দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম জল রং। সরকারি অনুদানে নির্মিত ও মানব পাচারের গল্প নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হক, কায়েস আরজু এবং শহীদুজ্জামান সেলিম। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে শীতকালীন সবজি বাঁধাকপি চাষের পর এবার গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষেও সাফল্য পেয়েছেন চাষিরা। ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন তারা। এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। মেহেরপুরের গাংনী সাহারবাড়ি গ্রামের কৃষক সেলিম রেজা 7 বিঘা জমিতে চাষ করেছেন গ্রীষ্মকালীন বাঁধাকপি। প্রতি বিঘায় খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। সকল খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে প্রায় লাখ টাকা। শীতকালে দাম পাওয়া না গেলেও গ্রীষ্মকালে ভালো দাম পেয়েছেন চাষিরা। বাঁধাকপিগুলো আমার খরচ হয়েছে আপনার 25-30 হাজার করে বিঘা হয়, আর এগুলো আমার লাভ আসছে 90,000 1 লাখের প্রায় লাভ চলে আসছে। গরম শীতের সময় দাম পাওয়া যায় না। আমার সেলিম ভাই এখন চাষ করেছে, তার দেখা থেকে আমি এখন চাষ শুরু করি। ভালো হয়েছে। এই কপিটা শীতকালে হয়, তো আপনার গরমে এই কপিটা খুবই বেটার হয়েছে। ফলন ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি যাচ্ছে রাজধানী সহ দেশের নানা প্রান্তে। সব মাল এখান থেকে আপনাদের চিটাগাং, ঢাকা সব জায়গায় এখান থেকে মাল। হ্যাঁ, তো এবছরে গ্রীষ্মকালীন হিসাবে এবছরে চৈতি কপি হিসাবে এবছরে উৎপন্ন হয়েছে ভালোই। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। একটা জমিতে বছরে 3-4 বাঁধাকপি চাষ করে থাকেন। এখন আমাদের বাঁধাকপি মাঠে কিছু বাড়ন্ত পর্যায়ে আছে, কিছু হারভেস্ট চাষিরা করছে। চাষিরা এখানে এই অসময় চাষ করে যদিও তাদের একটু কষ্ট হয়, রোগবালাই বেশি থাকে, তারপরও তারা বাজার মূল্য ভালো পাওয়ার জন্য তারা এটা চাষ করে থাকে। আমরা কৃষি বিভাগ তাদের পাশে থেকে সবসময় তাদেরকে এই উপরে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের হিসাবে জেলায় এবার 1200 হেক্টর জমিতে কপির চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় নোয়াখালীর বৃক্ষরোপণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনেরা। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট।
নির্বিচারে বনভূমি উজাড়ে ধ্বংসাত্মক উন্নয়নে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, সেই সাথে বাড়ছে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যস্ত পরিবেশ প্রকৃতিকে আবারও প্রাণবন্ত করতে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার 63টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে 5000 গাছের চারা বিতরণ করা হয়। গাছটি নিয়ে বাড়ির আঙ্গিনায় রোপণ করব। আমাদেরকে অনেকগুলা গাছে দিয়েছে, ফল জাতীয় গাছ এবং উদ্ভিদ জাতীয় গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। এই হারে গাছ কাটি, এই হারে যদি গাছ রোপণ করি তাহলে প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবিলা করতে পারবো। যেমনিভাবে পরিবেশ রক্ষা করে, অক্সিজেনের ক্ষেত্রে সহযোগিতা করে, আমাদের বেগমগঞ্জ চৌমুহনীবাসী সকলকে এইভাবে এক একজন 2, 4, 5টা করে গাছ যার যার জায়গাতে লাগাবেন। সবুজ শ্যামল দেশ গড়তে শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যায়ও গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। গাছ যদি না থাকে তাহলে এই পরিবেশটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে এর গুরুত্ব আরো বেড়ে গেছে। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে। আমরা চাই এই কার্বন ক্যাপচার করা হোক এবং এই গাছগুলো কার্বন ক্যাপচার করে অক্সিজেন ছাড়ুক, বাতাস নির্মল হোক, মানুষ যেন এই পার্কে এসে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করা জরুরি মনে করেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পরিবেশ বিরোধী প্লাস্টিক ব্যাগ ও পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাওয়ানুল ইসলামের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের ব্যবহার, উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি পরিবেশ বান্ধব কাগজ ও পাটের ব্যাগ ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করা হয়। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত বাজেটে লিফটকে মূলধনী যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করে আমদানিতে আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এক্সেলেটর এবং লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বলিয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, 2021-22 অর্থ বছর পর্যন্ত লিফট মূলধনী যন্ত্রপাতি ক্যাটাগরিতে ছিল। পরের বছরের বাজেটে লিফটকে বাণিজ্যিক পণ্য করায় শুল্ক ও কর বেড়ে যায় বলে দাবি তাদের। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে লিফটকে বাণিজ্যিক পণ্য ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রেখে শুল্ক হার আরও বাড়ানো হয়েছে। লিফটকে মূলধনী যন্ত্রপাতি ক্যাটাগরিতে রেখে প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান লিফট আমদানিকারক ও ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত 212 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর আসেনি। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ 110 জন বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে 16 জন, ঢাকা বিভাগে 23 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 33 জন, উত্তর সিটিতে 17 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। পরিবেশ বিরোধী প্লাস্টিক ব্যাগ ও পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের ব্যবহার, উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি পরিবেশ বান্ধব কাগজ ও পাটের ব্যাগ ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করা হয়। পেশাজীবী যারা রয়েছেন, যাদের কাছ থেকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পলিথিনের ব্যাগগুলো আদান প্রদান হয়ে থাকে, তাদের মধ্যে আমরা এই উৎসাহ কর্মসূচিটা পরিচালনা করেছি যেন পলিথিনের ব্যাগের বদলে কাগজের মোড়কের ব্যবহার বহুল প্রচারিত হয় এবং পরিবেশ দূষণটাকে রোধ করা যায়। জাকের পার্টি ঢাকা 16 পল্লী রূপনগর আসনের নির্বাচনী কেন্দ্র প্রতিনিধি সম্মেলন হয়েছে। রাজধানী মিরপুরে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব শামীম হায়দার। অনুষ্ঠানে বক্তারা জানান, আগামী সংসদ নির্বাচন উপলক্ষে 137 কেন্দ্রে কমিটি করা হয়েছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির সহ সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম, ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া সহ নেতাকর্মীরা।
প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক জমিদার দেওয়ান বাড়ির বড় মেয়ে এবং শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহার মা নমিতা রানী সাহা মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। শাহজাদপুরের আর্থসামাজিক উন্নয়নে নমিতা রানী সাহার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহিয়সী এই নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষাবিদ প্রফেসর নাসিমউদ্দিন মালিথা পরিষদ এবং শাহজাদপুর পূজা উদযাপন পরিষদ। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। নিরাপত্তার জন্য জনভোগান্তি না করতে এসএসএফকে প্রধান উপদেষ্টার নির্দেশ, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি, জামাত এনসিপি পক্ষে মত দিলেও বিপক্ষে বিএনপি। ইরানে সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে তেহরানের হুঁশিয়ারি, মার্কিন শর্ত মানবে না বললেন খামেনি। এবং দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।